আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ধারা নিয়ে পড়ব। ধারা বা অনুক্রম এই দুইটা বিষয় এর ভিতরে ইনক্লুডেড থাকবে। ধারা নিয়ে যত বিষয় আছে আমরা সেগুলো শর্টকাট প্লাস রিটেন পদ্ধতিতে কী করে করতে পারি সেগুলো আমরা দেখব, এবং বিসিএসের যে প্রশ্নগুলো এসেছে এখন পর্যন্ত সেগুলো সলভ করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আসি, ধারা মানে কি? ধারা মানে আমরা যদি কতকগুলো রাশিকে পাশাপাশি এমনভাবে সাজাই যেগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এইরকম কিছু রাশিকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম। ঠিক আছে, যেমন উপরের যে উদাহরণটা, এটা কিন্তু ধারা না, এটা একটা অনুক্রম। অনুক্রমকে আমরা কি বলি ইংরেজিতে? সিকোয়েন্স। তাহলে কতকগুলো রাশিকে আমরা পরপর সাজাবো যেগুলোর ভিতরে একটা সম্পর্ক থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। এখন সম্পর্কটা কীরকম হতে পারে? যে কোনো রকম হতে পারে। যেমন এখানে খেয়াল করুন, এদের ভিতরে পার্থক্য হচ্ছে 3, আবার এদের ভিতরে পার্থক্য হচ্ছে 3, এর পরে যেটা থাকবে সেটার ভিতরে হয়তো পার্থক্য হচ্ছে 3। তার মানে এরকম একটা সম্পর্ক কি, যে পরপর দুইটি পদের ভিতরে পার্থক্য হচ্ছে 3, তাহলে এটাই হচ্ছে এদের ভিতরে সম্পর্ক। তাহলে এটাকে আমরা বলি অনুক্রম। এখন এই অনুক্রমগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করি বা মাইনাস চিহ্ন দিয়ে যুক্ত করি, তখন সেটাকে আমরা বলে থাকি এটা একটা ধারা। তাহলে ধারা আর অনুক্রমের ভিতরে ডিফারেন্স হচ্ছে এর মাঝখানে অনুক্রমের ভিতরে কোনো চিহ্ন থাকে না, আমরা কমা দিয়ে দিয়ে যুক্ত করি, আর ধারার ক্ষেত্রে আমাদের কোনো একটা চিহ্ন থাকবে, সেটা প্লাস অথবা মাইনাস। ঠিক আছে, এখন এই যে ধারা, এই ধারাগুলো বিভিন্ন রকমের হতে পারে। এটা হতে পারে সমান্তর ধারা, হতে পারে গুণোত্তর ধারা। সমান্তর ধারা গুণোত্তর ধারা বলতে আমরা কি বোঝাই? আমরা ধারাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমান্তর। সমান্তর শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখুন একটা জিনিস আছে, সম অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল, তাই তো? তার মানে সমান বিয়োগফল থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এটার কথা চিন্তা করি, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2। তার মানে এখানে সব ক্ষেত্রে আমাদের যে বিয়োগফলটা 2 থাকছে বা সমান থাকছে। এই ধরনের ধারাকে, যেখানে আমাদের পূর্ববর্তী পদ এবং তার পরের পদ, এই দুই পদের ভিতরে পার্থক্যটা সবসময় সমান থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে জিওমেট্রিক সিরিজ, আর সমান্তর ধারাকে বলি হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। ঠিক আছে, এখন এই গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে আমরা যদি পরবর্তী পদ এবং পূর্বের পদের যেই ভাগফল, এই ভাগফল যদি সবসময় সমান থাকে। ফর এক্সাম্পল, এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? -2, যেহেতু সামনে মাইনাস আছে, তাই না? আবার যদি এই 8কে -4 দিয়ে ভাগ করি, ভাগফল কত হয়? -2। আবার যদি এই 16কে 8 দিয়ে ভাগ করি, -2। তাহলে খেয়াল করুন, এখানে সব ক্ষেত্রে আমাদের যে ভাগফলটা হচ্ছে 2 2 2 2 সমান থাকছে। তার মানে সমান ভাগফল থাকছে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে প্রত্যেকবার আমরা যদি 2 গুণ করি, তাহলে এটা হচ্ছে, আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি, 2 এর সাথে -2 গুণ করি, -4 হচ্ছে, -4-এর সাথে আবার 2 গুণ করি, 8 হচ্ছে, 8-এর সাথে আবার -2 গুণ করি, 16 হচ্ছে। এভাবে গুণের পরে পরে হচ্ছে বাড়তে থাকছে। মানে উত্তর গুণফলের কারণে এই যেই ধারার সংখ্যা, এই সংখ্যার মানটা বাড়তে থাকছে। এই টাইপের ধারাকে আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা। বোঝা গেল? এখন আরেকটা টাইপের ধারা আমরাকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সসীম ধারা আর অসীম ধারা। সসীম ধারা হচ্ছে যে ধারার একটা শেষ আছে। ফর এক্সাম্পল, দ্বিতীয় উদাহরণটার দিকে খেয়াল করুন, এটা কিন্তু 11 পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে, 11 পরে আর কোনো সংখ্যা নেই। এই টাইপের ধারাকে আমরা বলি হচ্ছে সসীম ধারা। আর অসীম ধারা কি? বাকি সবগুলো। খেয়াল করুন, প্রত্যেকটার পরে আমরা ডট 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 দিয়ে রেখেছি, তার মানে কি এটা এখনও চলছে, শেষ নেই। এই টাইপের ধারাকে আমরা বলি হচ্ছে অসীম ধারা। তাহলে আমরা কী কী ধারা পেলাম? আমরা প্রধানত ভাগ করি সমান্তর ধারা, যার অন্তরগুলো ফল সমান হয়। আমরা গুণোত্তর ধারায় ভাগ করি, যেখানে আমাদের ভাগফলটা সমান হয় পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের। তারপর আমরা সসীম ধারা বলি, যেখানে হচ্ছে আমাদের পদগুলো হচ্ছে সসীম থাকে। আমরা অসীম ধারায় ভাগ করতে পারি, যেখানে পদ অসীম পর্যন্ত চলতে থাকে। এবং আরও কিছু টাইপের ধারা আছে বিশেষ, যেমন এখানে দেখুন একই পদের পুনরাবৃত্তি হয়ে হয়ে ধারা তৈরি করেছে, তাহলে এটা একটা ধরনের বিশেষ ধারা। আবার এখানে খেয়াল করুন, এইখানে হচ্ছে আমাদের এই যে মানে সব ক্ষেত্রে এক এক করে বাড়তে থাকছে। দেখুন, প্রথমে 1 বাড়ছে, তারপরে 2 বাড়ছে, তারপরে 3 বাড়ছে, তারপরে 4 বাড়ছে। তার মানে 1 2 3 4 এভাবে উপরে উপরে বাড়তে থাকছে। এটা এক ধরনের বিশেষ ধারা। আবার এখানে খেয়াল করুন, এইখানে হচ্ছে আমরা যদি 1 আর 0কে যোগ করি 1 হয়, আবার এই 1 আর 1কে যোগ করি তাহলে 2 হয়, আবার এই 2 আর 1কে যোগ করি 3 হয়। তার মানে কি
প্রত্যেকবার পূর্ববর্তী দুই পদের গুণফল সমান পরবর্তী পদ হচ্ছে, এই ধরনের ধারাকে আমরা বলি হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তাহলে এইটাও একটা বিশেষ ধারা। আবার এইটাও একটা বিশেষ ধারা। দেখুন এখানে সব ক্ষেত্রে হচ্ছে বর্গফল, কেমন বর্গফল বা বর্গের মান হচ্ছে এখানে ধারা গঠন করেছে। যেমন 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে 16। এভাবে প্রত্যেকটার আমরা বর্গ করতে করতে যদি চলে যায় তাহলে এই ধারাটা পাবো। তাহলে এটা এক ধরনের বিশেষ ধারা। এরকম অনেক টাইপের ধারা হতে পারে। এখন এই প্রত্যেকটা ধারা নিয়ে আমরা একে একে জানবো এবং খুব ইজিলি আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেভাবে আমি পড়ানোর চেষ্টা করব। যেমন আমাদের এটা 42তম বিসিএস, কেমন 42তম বিসিএস একটা প্রশ্ন এসেছিলো এই উদ্দীপকটা দিয়ে, কেমন যে এরকম একটা প্রশ্ন এসেছিলো। তারপরে পরের প্রশ্নটা ছিল হচ্ছে ধারাটির কততম পদের মান 302। এই সবগুলো আমরা জানবো। এখন এরকম কোনো ধারা থাকলে সর্বপ্রথম যেটা আমরা করব, এটা কি টাইপের ধারা সেটা আমরা বের করব। তাহলে এটা কি টাইপের ধারা সেটা আমরা কি করে বের করতে পারি, আমরা পরপদ থেকে পূর্বপদ বিয়োগ দিয়ে দিব। তাহলে 5 থেকে 8 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে কত হয়, 3 হয়। আবার 11 থেকে যদি 8 বিয়োগ দিই কত হয়, 3 হয়। 14 থেকে যদি 11 বিয়োগ দিই 3 হয়। তাহলে সব ক্ষেত্রে আমাদের বিয়োগফল বা অন্তরটা সমান থাকছে। এই ধরনের ধারাকে আমরা কি বলি, সমান্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র মনে রাখবো। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে বলি হচ্ছে এ, প্রথম পদ বলি হচ্ছে। তাহলে এখানে প্রথম পদ কত, 5, ঠিক আছে। আর এই যে অন্তর, এই অন্তরকে আমরা বলি হচ্ছে সাধারণ অন্তর। এই সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। আর সাধারণ পদ, যেমন কততম পদ আপনাকে বের করতে বললো, ওই কততম পদকে আমরা বলি হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এইটাতে যদি প্রকাশ করি তাহলে আপনাকে যদি বলে এনতম পদ কত, এনতম পদ সমান আপনি লিখবেন এ প্লাস n-1 ইন্টু ডি। এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা আমাদেরকে মনে রাখা লাগবে। তাহলে একটা সূত্র আমরা পেয়ে গেলাম, আরও কয়েকটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। যদি বলে এই ধারাটির পদ সংখ্যা কত, তাহলে পদ সংখ্যা বের করতে গেলে আমাদের আরেকটা সূত্র মনে রাখা লাগবে। পদ সংখ্যা সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর সাথে +1, সাথে +1। এটা হচ্ছে আমাদের যদি পদ সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে দুইটা সূত্র হয়ে গেল। তাহলে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এততম পদ কত, আর একটা সংখ্যা আসতে পারে এখানে পদ সংখ্যা কত। আরও একটা প্রশ্ন যেটা এখানে আসে যে এইগুলোর যোগফল কত। তাহলে যদি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বা যোগফল বের করতে বলে তাহলে সমষ্টির সূত্র হচ্ছে সমষ্টি সমান, সমষ্টিকে আমরা SN দিয়ে প্রকাশ করি, কেমন SN দিয়ে সমষ্টিকে প্রকাশ করি। সমষ্টি সমান n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। তাহলে সমষ্টির সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আরেকটা প্রশ্ন যেটা এসে থাকে। তাহলে সমষ্টি সমান কি, সমষ্টি সমান SN সমান n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা দিয়ে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো। এবং সমষ্টির আরও একটি সূত্র আছে। এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, সমষ্টি সমান, এই দুইটা সূত্র দিয়েই বের করা যায়, কেমন সমষ্টি SN সমান n/2 a প্লাস পি। এই পি মানে হচ্ছে শেষ পদ, ঠিক আছে। শেষ পদকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা অনেকগুলো সূত্র পেলাম, 4টা সূত্র, তাই না। এই 4টা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। যদি কোনো একটা সমান্তর ধারা দিয়ে আমাদেরকে বলে এনতম পদ কত, তাহলে a প্লাস 1 মাইনাস n-1 ইন্টু ডি করে দেবো। যদি বলে পদ সংখ্যা কত, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1 করে দেবো। যদি বলে সমষ্টি কত, তাহলে আমরা কি করব, আমরা লিখব SN সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। যদি বলে সমষ্টি কত, তাহলে SN প্লাস SN সমান n/2 ইন্টু a প্লাস
পি মানে কি শেষ পদ। তাহলে এই সূত্রগুলো যদি মনে রাখেন তাহলে সমান্তর ধারা যে কোনো অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তো চলুন আমরা একে একে করি। যেমন আমি যে উদাহরণটা দিয়েছি এই উদাহরণের ক্ষেত্রে ধরুন প্রথমে আপনাদেরকে প্রশ্ন করা হলো যে এই ধারাটির ষষ্ঠ পদের মান কত। তাহলে ষষ্ঠ পদের মান আমরা কি জানি, এনতম পদের মান হচ্ছে a + 1 n - 1 ইন্টু a + n - 1 ইন্টু ডি। তাহলে আমরা ষষ্ঠ পদ কী হবে, এখানে n এর মান 6 হবে, আর এখানে a এর মান কত, a এর মান আমরা আগেই দেখেছি a সমান হচ্ছে 5, বাংলায় লিখি কেমন, বাংলা ইংরেজি মিক্স হয়ে যায় আমার প্রায়। তাহলে a সমান এখানে হচ্ছে 5, আর এখানে n সমান কত, ষষ্ঠ পদ বলেছে মানে 6, আর এখানে সাধারণ অন্তর কত আমরা বের করেছি, সাধারণ অন্তর হচ্ছে 3 হয়ে গেল। তাহলে এই তিনটা যদি জানি তাহলে আমরা ষষ্ঠ পদ বা nতম পদ বা ষষ্ঠ পদ সমান লিখতে পারি n - 1 ইন্টু ডি প্লাস এ বা a ইন্টু n - 1 ইন্টু ডি। তাহলে n এর মান কত 6, আবার ইংরেজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে সরি, ডি কত 3 প্লাস এ কত 5। এটা যদি করি তাহলে কত হয়, 3 + 15, আর এখানে হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 20। তাহলে 20 হচ্ছে আমাদের আনসার। তাহলে যদি ষষ্ঠ পদের মান বা অন্য যে কোনো পদের মান বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই সূত্রটা করে দেব যে nতম পদ সমান a + n - 1 ইন্টু ডি। বোঝা গেল। এখন দ্বিতীয় প্রশ্ন, যে ধারাটির পদ সংখ্যা কত। পদ সংখ্যা বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1 একটা করতে পারি। এখন কথা হচ্ছে এইখানে শেষ পদ কি আছে, এটা তো অসীম ধারা, অসীম ধারার ক্ষেত্রে তো শেষ পদ থাকে না। তাহলে মনে রাখতে হবে এই যে যেই পদ সংখ্যার এই যে যেই সূত্রটা, এটা হচ্ছে সসীম ধারার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সেখানে শেষ পদ দেওয়া থাকবে, কিন্তু এখানে তো শেষ পদ জানি না আমরা কোনটা দেওয়া আছে, তাই না। তাহলে এই ধারার ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। তখন আমরা কি করব, তখন আমরা এই সূত্র থেকে বের করে ফেলতে পারবো। এই যে এই সূত্র কি করে, এখানে চাইছে কি ধারাটির পদ সংখ্যা কত, তাহলে আমরা n এর মান বের করব। আমরা ধরি এইখানে n এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা a সমান জানি 5, আমরা জানি nতম পদ সমান a + n - 1 ইন্টু ডি। তাহলে এখানে n এর মানটা দেওয়া নেই, কিন্তু বাকিগুলো তো দেওয়া আছে। a সমান কত দেওয়া আছে, a সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 5, আর n এর মান আমাদের দেওয়া নেই, 1 এর মান তো আমরা বের করব। d দেওয়া আছে 3, এটাকে আমরা করি n + 5 3n - 3, বা আমরা যদি এই দুটাকে এদিকে নিয়ে আসি তাহলে 3n n সমান 3n - n সমান 3 - 5, বা 2n সমান 2 হচ্ছে -2, তাই না। অতএব n সমান -1 হচ্ছে। -1 তো পদ সংখ্যা হতে পারে না, কেমন। তাহলে এখানে কোনো হয়তো পদের ধারার সংখ্যায় কোনো একটা ভুল দিয়েছে, কেমন। ধারার সংখ্যা অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে, তাহলে এখানে সসীম ধারার ক্ষেত্রে হয়তো বের করা যাবে, কেমন। তাহলে আমার প্রশ্নে হয়তো কোনো একটা ভুল আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি ধরে নিলাম যে এখানে 32 দেওয়া আছে, কেমন, শেষ পদ হচ্ছে 32, তাহলে আমরা শেষ পদ দিয়ে বের করে ফেলতে পারবো, কেমন। তাহলে সেখানে আমরা কী করবো, n এর মান আমরা 32 বসাই দিব, মানে শেষ nতম পদের মান আমরা কী করবো, আমরা 32 বসাই দিব। তাহলে 32 যদি বসিয়ে দিই তাহলে আমরা বের করে ফেলতে পারবো, কেমন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে কি লেখা যায় আমাদের, 3n সমান আমরা লিখতে পারি 32 - 5 + 3, বা 3n সমান 30। অতএব n সমান কত হয় 10। তাহলে ধারাটির পদ সংখ্যা কত, 10, কেমন। তাহলে পদ সংখ্যা হচ্ছে 10 বের করতে হবে। আর যেহেতু সসীম ধারা, তাহলে সসীম ধারার ক্ষেত্রে আমরা শেষ পদ কত, শেষ পদ এখানে 32 আছে, তাহলে 32 মানে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। 32 মাইনাস প্রথম পদ কত 5 ডিভাইডেড বাই সাধারণত 3 + 1, এটা দিয়ে করলে হয়ে যাবে। দেখুন 32 থেকে 5 বিয়োগ করলে কত, 27 ডিভাইডেড বাই 3 + 1, 27কে 3 দিয়ে ভাগ করলে 9 + 1 মানে 10, এভাবেও করা যাবে। তাহলে যে কোনোভাবে আমরা করতে পারি। তাহলে এটা ছিল হচ্ছে ধারাটির পদ সংখ্যা। এখন যদি প্রশ্নটা এরকম আসে যে কততম পদের মান
ধারাটির কততম পদের মান হচ্ছে আমাদের 42। যেমন আমাদের 42তম বিসিএসে এসেছিল যে ধারাটির কততম পদের মান হচ্ছে, সরি 42 বলছি, 302। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এনতম পদ ধরে নিব। আমরা ধরে নিলাম এনতম পদের মান হচ্ছে 302। তাহলে এইখান থেকে আমরা রিটেন নিয়মে খুব সুন্দর করে ফেলতে পারি কি করে, যে আমরা ধরে নিলাম, সরি একটু মুছে দিই, ধরে নিলাম এনতম পদের মান 302। এনতম পদের মান আমরা কি জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 302। এইখান থেকে আমরা কি করব, জাস্ট এ এর মান বসাই দিব, এন এর মান তো আমরা বের করব, ডি তো আমরা 3 জানি সমান 302। এইখান থেকে আমরা এন এর মান বের করব, কেমন? তো এন এর মান বের করে যেটা আসবে সেটাই আনসার। এখন এইভাবে করতে তো অনেক সময় লাগবে, তাই না? তো আমাদের তো মেইনলি এমসিকিউতে প্রশ্নগুলো আসতে পারে। তো এমসিকিউ টাইপ করতে গেলে এত বড় করে অঙ্ক না করে আমরা জাস্ট সংক্ষেপে কি করব, এই যে এই পদ সংখ্যার যে সূত্রটা আছে, পদ সংখ্যার সূত্রটি আমরা দিয়ে দিব। পদ সংখ্যার সূত্রে এই 302কে আমরা শেষ পদ ধরবো, শেষ পদ ধরলে আমাদের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা শর্টকাটে কী করে করতে পারি, শর্টকাটে করতে পারি যে আমরা 302কে শেষ পদ ধরবো, ধরে আমরা পদ সংখ্যা বের করব। তাহলে পদ সংখ্যা সমান আমরা কি জানি, শেষ পদ মানে 302 মাইনাস প্রথম পদ মানে 5 ডিভাইডেড বাই 3 প্লাস 1। ঠিক আছে, এটাকে যদি আমরা করি কত হয়, 297 বাই 3, বাংলা ইংরেজি মিক্স হয়ে যাচ্ছে বারবার, ক্ষমা করবেন আমাকে। তাহলে কত হয়, 99 প্লাস 1 মানে 100। তাহলে 100 হচ্ছে উত্তর। তাহলে 302তম পদ কততম পদের মান 302, 100তম পদ। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এখন মনে করুন আর একটা প্রশ্ন করলো আপনাকে যে এই ধারাটির হচ্ছে সমষ্টি কত। তাহলে সমষ্টি কী করে বের করবেন, সমষ্টির 2টা সূত্র আছে, যে কোনোটা দিয়ে করা যাবে। তো আমরা প্রথমটা আগে দেখাই লিটেন পদ্ধতিতে, তারপরে আমরা পরেরটা দেখব। তাহলে সমষ্টি আমরা কী করে বের করব, সমষ্টির জন্য প্রথমে আমরা কি করব, আমরা সূত্রটা লিখে নেব যে এস এন সমান n/2, তারপরে হচ্ছে সরি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ। এখানে n এর মান কত, n এর মান কত নেবেন, n এর মান তো আমাদের বের করতে হবে, তাই না? আমরা কতগুলো পদ সেটা তো আমরা জানি না। তাহলে এখানে n এর মান আমরা বের করে নিব। n এর মান বের করার জন্য সূত্র কি, n এর মান বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের পদ সংখ্যা n সমান শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে শেষ পদ এখানে কত, 32, তাহলে আমরা 32 লিখে দিলাম। প্রথম পদ কত, 5, সাধারণ অন্তর কত, 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে 10। তাহলে এখানে n এর মান 10। বোঝা গেল? n এর মানটা আমরা এইভাবে বের করে নিব। তাহলে n এর মান আমরা বের করে নিলাম। n এর মান বের করে আমাদের কত আসলো, 10/2। তারপরে কি আসলো, 2a, a এর মান কত আমরা জানি 5, প্লাস n এর মান কত আমরা বের করলাম 10 মাইনাস 1, আর d এর মান কত 3। এটা যদি করি আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 5 হচ্ছে, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, আর এখানে 9, 3 9 27। তাহলে 27 প্লাস 10, 37 গুণ 5, 37 গুণ 5 করলে যত হবে আনসার তত। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আনসার। এখন এইটা না করে আমরা কি করতে পারি, আমরা এইটা দিয়েও করতে পারি। ঠিক আছে, এইটা দিয়ে যেমন n এর মান আমরা বের করে ফেলেছি। তাহলে n এর মান বের করেছি, কত হয়েছে আমাদের 10। তাহলে 10/2, a এর মান কত আমরা জানি 5, আর শেষ পদ কত 32। এটা দিয়ে আমরা করে ফেলতে পারি একইভাবে। তো শর্টকাটে করার জন্য আমার মনে হয় এই সূত্রটা করা ভালো, যদি এমসিকিউতে আসে। আর রিটেনে আসে ওইটা না করে এই বড় সূত্রটা করবেন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বের করে ফেলতে পারি। তাহলে সমান্তর ধরা আমাদের শেষ। এবার আমরা কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, ধরুন এরকম একটা প্রশ্ন আসছে যে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 10, ঠিক আছে, আর 6তম পদ হচ্ছে 52। এখন প্রশ্ন করছে আপনাকে যে 15তম পদ কত। এটা 37তম বিসিএসের একটা প্রশ্ন, কেমন? 37তম বিসিএসের প্রশ্নটি এসেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা জানি যে nতম পদ সমান কত, nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এখানে কি জানি, প্রথম পদ সবসময় এ, আর সাধারণ অন্তর কত ডি। সমান এখানে কি দেওয়া আছে, 10 দেওয়াই আছে। আর কি দেওয়া আছে,
এইখানে হচ্ছে আমাদের পদক্রম দেওয়া আছে, কেমন 6তম পদ নিয়ে বলা আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। এখন প্রশ্নমতে কি, প্রশ্নমতে 6তম পদ, 6তম পদ মানে আমরা কি জানি, a প্লাস n-1 মানে 6 - 1 ইন্টু ডি কত 10 দেওয়া আছে, তাহলে কত হয় a আর 5 × 10 = 50, তাই তো। এখন এই 6তম পদের মান কত দেওয়া আছে, 52 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সমান সমান 52, তাহলে 6তম পদ সমান 52, বা এখান থেকে আমরা কি করতে পারি, এর মান বের করে ফেলতে পারি। তাহলে 52 - 50 কত হয় 2, তাহলে এর মান বেরিয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন বলে 15তম পদ কত, তাহলে 15তম পদ কত হবে, আমরা এও পেয়ে গিয়েছি, এনও পেয়ে গিয়েছি, এবং আমরা ডিও পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে এইখানে কত বের করলো আমরা 2, প্লাস এন এর মান কত 15 চাইছে ইন্টু 1, আর ডি এর মান কত, ডি এর মান 10, তাহলে 14 × 10 কত হয় 140, প্লাস 2 কত হয় 142, তাহলে 142 হচ্ছে আমাদের আনসার। এইটা 37 নং বিসিএসে প্রশ্ন এসেছে, বোঝা গেছে। এখন আসুন আরও একটা প্রশ্ন, এই যে এখানে যেটা দেওয়া আছে, এই প্রশ্নটা এসেছে একবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, যে এত ধারাটির কততম পদ 33। আমরা বললাম কি এটা দুই নিয়মে করতে পারি, একটা হচ্ছে আমরা সূত্রে বসিয়ে করতে পারি, আর একটা হচ্ছে আমরা শর্টকাটে করতে পারি। তো আমি প্রথমে বেসিকটা আরেকবার দেখাই লিখিতটা, কারণ এখানে একটু ঝামেলা হয়েছিল আমাদের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ এ সমান কত দেওয়া আছে 6, সাধারণ অন্তর ডি সমান কত দেওয়া আছে 6 - 3 মানে 3 হচ্ছে, আর এনতম পদ সমান কত দেওয়া আছে 33। এখন আমরা জানি যে এনতম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি সমান 33তে দেওয়া আছে, তাই না। তাহলে এর মান এখানে দেওয়া আছে আমাদের 6 প্লাস, ইংরেজি বাংলা বারবার মিক্স হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা করবেন আমাকে, ইংরেজি পড়ে পড়ে হঠাৎ বাংলা লিখতে গেলে আসলে এরকমই হয়। আর ডি এর মান কত, ডি এর মান হচ্ছে আমাদের 3, আর এখানে হচ্ছে 33। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 6 প্লাস 3n - 3 সমান 33, বা 3n সমান কত হচ্ছে, 3n সমান হচ্ছে 33 হচ্ছে, বা n সমান কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে এখানে n এর মান কত হবে 11, তাহলে কততম পদ 33, 11তম পদ হচ্ছে 33, বোঝা গেল। এটা লিখিত পদ্ধতিতে। এখন যদি আপনাকে এমসিকিউতে দেয়, এত কিছু তো করা সম্ভব না, তখন আপনি কী করবেন, আমি বলেছি যে এই 33কে শেষ পদ ধরে নেবেন। তাহলে এটাকে শেষ পদ যদি ধরি, আমরা পদ সংখ্যার একটা সূত্র জানি না, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। তাহলে শেষ পদ এখানে কত আমরা ধরে নিব যে 33 শেষ পদ, প্রথম পদ কত আমাদের এখানে 3, আর সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর হচ্ছে 3 প্লাস 1, তাহলে এখানে কত হয় 33, 3, 10 প্লাস 1, 11, এটাই উত্তর, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে এমসিকিউতে করা যাবে, গেল। এখন এখানে চাইছে সমষ্টি, কেমন যে 1, 3, 5 প্লাস ... 31, এই সংখ্যাটির সমষ্টি কত। এই সমষ্টি আমরা দুই নিয়মে করতে পারি, আমি আপনাকে দুইটা নিয়মে দেখিয়ে দিচ্ছি, আপনার যেটা খুশি সেটা করতে পারেন। যেমন এটা একটা সমান্তর ধারা, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না, সব ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে 2, তেমন এটা সমান্তর ধারা প্রথম কথা। এবং এই সমান্তর ধারা কিসের, দেখুন 1 থেকে 31 পর্যন্ত বিজোড় সংখ্যার সমান্তর ধারা এটা। তো এরকম 1 থেকে 31 পর্যন্ত বা 1 থেকে n-তম পর্যন্ত যদি বিজোড় সংখ্যক পদের যোগফল বের করতে বলে, তাহলে আপনি কি করবেন, n স্কোয়ার করে দেবেন। n স্কোয়ার মানে কি, যতগুলো পদ হবে পদগুলোর হচ্ছে স্কোয়ার করে দিলে এর যোগফল চলে আসবে। তাহলে এটা একটু মনে রাখতে পারেন যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল সমান n স্কোয়ার, ঠিক আছে, মানে পদ সংখ্যার স্কোয়ার করে দিলে হয়ে যাবে, এটা শর্টকাট। এখন আমি শর্টকাটে পরে করছি, আগে আমরা এখানে কি আসি, আমরা হচ্ছে সাধারণ নিয়মে করে নিই। তাহলে এখানে আমরা প্রথমে কি করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। আমরা পদ সংখ্যা সমান কি জানি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1, তাহলে কত হয় 15 আর 16, 16 হচ্ছে এখানে পদ সংখ্যা, তাহলে এখানে n সমান 16, তাহলে এটা দিয়ে যদি আমরা শর্টকাটে করি কি হয়, 16 স্কোয়ার করে দিলে কত হয় 256,
তাহলে এটা হচ্ছে 256 আনসার। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, কেমন? এখন যদি লং কাট করতে চাই বা রিটেন করতে চাই তাহলে কি করব? তখন আমরা এখান থেকে আমরা এখানে প্রথম পদ আমরা দেখব হচ্ছে 1 আছে, সাধারণ অন্তর এইখানে হচ্ছে আমাদের 2 আছে, তাহলে এইগুলো আমরা পেয়ে গেছি। এইখান থেকে আমরা সূত্রে বসাই দিব। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা সূত্র জানি, এই সূত্রে আমরা বসাই দিব। তাহলে n কত? 16/2। এ কত? এ হচ্ছে 1 মানে 2 হচ্ছে, প্লাস n কত? n হচ্ছে 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 15। তাহলে 15 লিখে দিলাম আমি একবারে, কেমন? 15। আর আমাদের ডি কত? ডি হচ্ছে 2। এইটাকে করলে একবারে হয়ে যাবে আমাদের। তাহলে 8 ইন্টু 30 আর 2 32, তাহলে 8 গুণ 32 করলে 256, এইভাবে হয়ে যাবে। তাহলে দুইভাবে আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় এমসিকিউতে আসলে যদি এইভাবে করতে পারেন ভালো হয়, যদি এরকম পরপর বিজোড় সংখ্যা থাকে প্রথম থেকে শুরু করে। বোঝা গেল? তাহলে এইটা আমরা করতে পারি। এটা কি দেখুন, এন আমাদের হচ্ছে পরপর বিজোড় সংখ্যার হচ্ছে আমাদের দেওয়া আছে, এটার আমাদের সমষ্টি চাইছে। তাহলে সমষ্টি কী করবো? পদ সংখ্যা বের করে তার স্কোয়ার করে দিব, কারণ প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল আমরা জানি n স্কোয়ার। তাহলে এটা কী করে করা যায়? আমরা পদ সংখ্যা যদি বের করি, পদ সংখ্যা আমরা কি জানি? শেষ পদ মাইনাস প্রথম পদ। তাহলে শেষ পদ এখানে কত? 2x মাইনাস 1 মাইনাস প্রথম পদ কত? 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত? এখানে 2 প্লাস 1। তাহলে পদ সংখ্যা কত আসছে আমাদের? পদ সংখ্যা আসছে হচ্ছে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে এক্স মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে এক্স আসছে। তাহলে এক্স হচ্ছে এখানে পদ সংখ্যা, তাহলে যোগফল কত? যোগফল হচ্ছে n স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আনসার। বোঝা গেল? আর আমরা রিটেন নিয়মে করলেও করতে পারি। তাহলে এইগুলো ছিল কয়েকটা। এখন আসুন যে n, আমরা তো এতক্ষণ করছি যে প্রথম থেকে n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। এখন যদি এরকম না আসে, আপনার কাছে প্রশ্নটা এরকম আসে যে এটা বিজোড় সংখ্যা কিন্তু পরপর নেই, কারণ কি? কারণ 1-এর পর 3, তারপরে 5 হইলে, তারপরে 7 হইলে আমরা ধরতাম এটা n সংখ্যক বিজোড় সংখ্যা, কিন্তু এখানে তো সিরিয়ালই নেই। এটা 36তম বিশেষের একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আমরা সমষ্টি কী করে করবো? এই ক্ষেত্রে আমরা সাধারণ নিয়মে করব। সাধারণ নিয়ম মানে কি? আমরা পদ সংখ্যা বের করব, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1, তারপরে সমষ্টির জন্য আমরা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র করে দিলে এটা হয়ে যাবে। বোঝা গেল? খুবই ইজি। তারপরে আসুন আমরা এইটা একটা মজাদার বিষয়। এটা আমরা সাধারণ নিয়মে করতে পারি, কেমন? যে আমরা এখানে পদ সংখ্যা বের করব, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 প্লাস 1 দিয়ে পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা বের করার পরে আমরা নর্মাল যে সূত্রে করি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা করলে হয়ে যাবে। কিন্তু এটা একটা মজাদার বিষয়। মজাদার বিষয়টা কি? এখানে খেয়াল করে দেখুন যে এখানে 2 থেকে পরপর হচ্ছে আমাদের জোড় সংখ্যাগুলো দেওয়া আছে, 2, 4, 6, 8, 10, এভাবে 90 পর্যন্ত দেওয়া আছে। এরকম যদি খেয়াল করেন যে কোথাও হচ্ছে প্রথম জোড় সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে এইগুলোর আমাদের যোগফল নির্ণয় করা সব থেকে শর্টকাট সূত্র কি? প্রথম n সংখ্যক জোড় সংখ্যার যোগফল সমান, মনে রাখবেন, n ইন্টু n+1, এটা করে দিলেই হয়ে যাবে। n ইন্টু n+1 করে দিলেই বাস খতম। তাহলে এটা যদি আমরা করি n ইন্টু n+1, এখানে n এর মান আমাদের বের করতে হবে। আমরা n সমান কি জানি? শেষ পদ মাইনাস প্রথম পদ। তাহলে n সমান শেষ পদ কত? 90 মাইনাস প্রথম পদ কত? 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখানে 88কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 44 প্লাস 1 45। তাহলে আমার এখানে 45 আসছে। এখন এটাকে যদি করি 45 ইন্টু 45 প্লাস 1, এটা করলে যা হয় 45 ইন্টু 46, সেটাই হচ্ছে আমাদের আনসার, এটার যোগফল। ঠিক আছে? এতটা ইজি। এখন আসুন এখানে দেখুন 1, 2, 3, 4 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো 100 পর্যন্ত লেখা আছে। তাহলে এরকম যদি কোনো প্রশ্ন আসে আপনার সামনে যে এত সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে এই টাইপের অঙ্ক আসলে আপনি নর্মাল নিয়মে করতে পারেন। প্রথম পদ বের করে তারপরে পদ সংখ্যা বের করে, এখানে তো পদ সংখ্যা 100 বোঝাই যাচ্ছে, তাই না? এটা করে আপনি করতে পারেন। কিন্তু এটা সব থেকে শর্টকাট যে নিয়ম সেটা হচ্ছে, যদি আপনি কোথাও দেখেন যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাইছে এইভাবে, তখন আপনি কী করবেন? এটা মনে রাখবেন যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2।
এইটা যদি করে দেন এটা শর্টকাটে আমাদের হয়ে যাবে। অথবা আপনি চাইলে সাধারণ নিয়মে করতে পারেন, যেভাবে আমরা করছি আর কি। সাধারণ অন্তর বের করবো, পদ সংখ্যা বের করবো, বের করার পরে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি এটা করে দিলে হয়ে যাবে। তাহলে শর্টকাট নিয়মে আমরা করতে পারি যদি এমসিকিউতে আসে। তাহলে এটা কী করে করা যায়, এটা খেয়াল করুন। এখানে আমাদের এনের মান কত, এনের মান দেখুন লাস্ট পদ হচ্ছে 100 এবং এখানে 1 থেকে 100 পর্যন্ত যাচ্ছে। তার মানে কি এখানে এনের মান হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 100 আমরা বসাই দিলাম ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2, তাহলে 50। তাহলে 50 গুণ 101 হচ্ছে এটার আনসার। এটা করলে যা হয় সেটাই আনসার। বোঝা গেছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি। যেমন এটাতে খেয়াল করুন, এই লগেরটা আমি পরে করে দিচ্ছি, কেমন? এটা করলে লগেরটা আপনারা বুঝতে পারবেন এমনি। যেমন এখানে খেয়াল করুন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এভাবে মানে স্বাভাবিক সংখ্যাগুলোর 1 থেকে 40 পর্যন্ত সবগুলোর হচ্ছে স্কোয়ার দেওয়া আছে। তাহলে এরকম যদি একটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাই, লেখার জন্য ক্ষমা করবেন, আমার লেখা আসলেই খারাপ। এরকম যদি চাই তাহলে কি করবেন, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। নর্মালি আপনি করতে পারবেন, কিন্তু এই নিয়মে করলে সব থেকে ইজি, এই নিয়মে করলে শর্টকাটে আপনার হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্নটা দেওয়া আছে এইটার ক্ষেত্রে যদি এখন আমরা করি, আমাদের এখানে এনের মান কততম পদ পর্যন্ত, 40তম পদ পর্যন্ত আছে। তাহলে এনের মান 40, তাহলে আমরা 40 লিখে দেবো, 40 প্লাস 1 করে দিব, তারপরে 2 ইন্টু 40 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এইটা যদি করি তাহলে আমাদের আনসার হয়ে যাবে সহজেই, ঠিক আছে। এটা করলে কত হয়, আমাদের 40 হচ্ছে গুণ 41 গুণ 81, তাই তো, 81 বাই 6। এটা যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটে, তাহলে হচ্ছে 3 27 3 2 20, তাহলে 20 গুণ 41 গুণ, ক্যালকুলেট করতে হবে, একটু ওয়েট করান। 2,02,140, 22,140, কেমন? তাহলে 22,140 হচ্ছে এর আনসার। এভাবে করে ফেলতে পারবেন। তাহলে শুধু মনে রাখবেন যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এই সূত্রটা করে দিব যে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 যদি বর্গ চাই। আর যদি স্বাভাবিক সংখ্যা চাই শুধু, তাহলে হচ্ছে আমরা জাস্ট এই সূত্রটা করে দিতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন মনে করুন আপনার কাছে এরকম একটা প্রশ্ন দিয়েছে যেখানে লগ আছে। এখন লগের ক্ষেত্রে খেয়াল করুন, লগ থাকলেও এখানে 2 আছে, 4 আছে, 8 আছে। এই সংখ্যাগুলো কি আমরা বর্গ দিয়ে লিখতে পারি? লেখা যায়। যেমন আমরা যদি এটাকে এইভাবে লিখি যে লগ 2 টু দি পাওয়ার 1 প্লাস লগ 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস লগ 2 টু দি পাওয়ার কিউব, তারপর ডট ডট দিলাম। খেয়াল করে দেখুন এখানে সব ক্ষেত্রে আমাদের পাওয়ার আসছে 1 2 3, মানে এভাবে পাওয়ার 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। তাহলে এটাকে যদি এখন আমরা সামনে নিয়ে আসি, আমরা লগের সূত্র অনুসারে কি জানি, এগুলোকে সামনে নিয়ে আসা যায়। তাহলে লগ 1 ইন্টু 2, 2 লগ 2, 3 লগ 2। এখন আমরা লগকে যদি কমন নিই তাহলে কি লেখা যায় যে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে চলতে থাকবে। তারপরে হচ্ছে লগ 2 রেখে দেবো আমরা। এখানে খেয়াল করুন যে এখানে হচ্ছে 1 2 3 এইভাবে হচ্ছে কততম পদ চাইছে, 10ম পদ, তার মানে 10 পর্যন্ত যাবে, তার মানে প্লাস 10, তাহলে 10 পর্যন্ত যাবে, প্লাস 10 লগ 2। তার মানে এখানে 10তম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি চাইছে যেটা 10তম পদ পর্যন্ত। তাহলে আমরা এটা করে দিতে পারবো। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি, এই যে এইটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সূত্র দিয়ে আমরা করি, তাহলে কি লেখা যায়, লেখা যায় এখানে n কত, n হচ্ছে 10 ইন্টু n প্লাস 1 মানে কত, 10 প্লাস 1 ডিভাইডেড বাই কত, 2, সাথে কি লাস্টে একটা লগ আছে, তাহলে লগ 2 আমরা লিখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, এখানে 10 হচ্ছে আর 11 হচ্ছে, তাহলে 11 গুণ 10, তাহলে 110 ডিভাইডেড বাই 2 লগ 2 বা 55 লগ 2, এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? এখন মনে করুন আপনাকে আমরা স্বাভাবিক সংখ্যাটা দেখলাম, আমরা বর্গেরটা দেখলাম, এখন মনে করুন আপনাকে ঘনেরটা দিল।
ঘনের প্রশ্ন আসতে পারে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হবে। আমাকে 1 মিনিট সময় দেন। সরি, তাহলে যদি ঘনের সমষ্টি চাই তাহলে ঘনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ঘনের ক্ষেত্রে মনে রাখবেন একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা যদি একটু মনে রাখি তাহলে খুব ইজিলি আমরা এই প্রশ্নগুলোর আনসার করতে পারবো। যদি আপনাকে প্রশ্ন করে এইভাবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত, এই ক্ষেত্রে আপনারা সূত্রটা মনে রাখবেন যে n প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 সবগুলোর হোল স্কোয়ার। এই সূত্রটা করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা এটা করি, n এর মান এখানে কত 10, তাহলে 10 ইন্টু 10+1 মানে 11 ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার, তার মানে কি 55 স্কোয়ার। 55 স্কোয়ার করলে কত হয় 3025, তাহলে আনসার হচ্ছে 3025। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের সমান্তর ধারা শেষ। সমান্তর ধারা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যত টাইপের অঙ্ক আসতে পারে এবং সেগুলো আমরা শর্টকাটে কী করে করতে পারি এবং নর্মাল নিয়মে কী করে করতে পারি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আসুন আমরা গুণোত্তর ধারা দেখি। গুণোত্তর ধারা জিনিসটা কি আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি যে গুণোত্তর ধারা তখন বলবো যখন হচ্ছে পরপর দুইটি পদের যে অনুপাত, এই অনুপাত সমান হবে। এই যে অনুপাত, এই অনুপাতকে আমরা বলি হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত, এই সাধারণ অনুপাতকে আমরা হচ্ছে আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? আর দিয়ে প্রকাশ করি। আর মানে কি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নটা দেওয়া আছে, আরও কয়েকটা কথা বলি। এইখানে আমরা প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করি। প্রথম পদকে আমরা কি বলি? এ বলি। ঠিক আছে? এখানে প্রথম পদকে এ বলি, সাধারণ অনুপাতকে আর বলি। এখানে তো সাধারণ অন্তর নেই, তাই না? কারণ এটা তো গুণোত্তর ধারা। এই প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে যদি এনতম পদ আপনাকে বের করতে বলে তাহলে সূত্রটা হবে এ আর টু দি পাওয়ার n-1। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, এ আর টু দি পাওয়ার n-1। যদি আপনাকে বলে সমষ্টি কত, সমষ্টি কত সেটা বললে আপনার সমষ্টি নির্ভর করবে আর এর মানের উপরে। আর যদি 1 থেকে কম হয় তাহলে সমষ্টির সূত্র হবে Sn সমান a ইন্টু 1 আগে লিখব, কারণ কি 1 এখানে বড়, 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। যদি আর 1 থেকে বড় হয় তখন আমরা আর আগে লিখব, তখন কি লিখব? Sn সমান a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। বোঝা গেল? এটা হচ্ছে সমষ্টির সূত্র। তাহলে এইভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে যে nতম পদ কত বা আমাদের সমষ্টি কত। আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে অসীমতক সমষ্টি। ঠিক আছে? অসীমতক সমষ্টি নিয়ে আমি একটু পরে বলছি, আগে এইগুলো আমরা শেষ করে নিই। আচ্ছা, অসীমতক সমষ্টি এখানে লিখে রেখেছি আমি, তাহলে এখানে আমি বলে দিই অসীমতক সমষ্টি জিনিসটা কি। অসীমতক সমষ্টি হচ্ছে, ধরুন কোনো একটা অসীম ধারা আপনাকে দেওয়া হলো যার কোনো শেষ নেই। এই অসীম ধারা যদি আপনাকে দেওয়া হয়, এটার কি সমষ্টি বের করা সম্ভব? সমষ্টি বের করা আসলে সম্ভব অসীম সংখ্যারও, কিন্তু তার ক্ষেত্রে কিছু শর্ত লাগে। কোনো একটা ধারার ক্ষেত্রে আপনি তখনই অসীমতক সমষ্টি বের করতে পারবেন যদি তার ক্ষেত্রে দুইটি জিনিস সে যদি ফুলফিল করতে পারে। প্রথম জিনিস হচ্ছে গুণোত্তর ধারা হওয়া লাগবে। গুণোত্তর ধারা ছাড়া আপনি অসীমতক সমষ্টি বের করতে পারবেন না। দ্বিতীয় শর্ত হচ্ছে সাধারণ অনুপাত যে আর, এই আর এর মান প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগবে। এই দুইটো শর্ত যদি পূরণ করে কোনো একটা গুণোত্তর ধারা, তাহলে মনে রাখবেন যে এটার অসীমতক সমষ্টি বের করা যাবে। এখন অসীমতক সমষ্টি কি করে বের করব আমরা? অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে অসীমতক সমষ্টি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই সূত্রটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখি, এখানে আমাদের সমষ্টির সূত্র কি, সাধারণ অনুপাতের সূত্র কি, সাধারণ পদের সূত্র কি, অসীমতক সমষ্টির সূত্র কি, এই তিনটা মনে রাখলে আমরা এই প্রশ্নগুলোর আনসার খুব ইজিলি করতে পারবো। তো চলুন এখন আমরা দেখি কী করে এগুলো করা যায়। প্রথমে আসি আমরা যে এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটির মনে করুন আমাদেরকে ষষ্ঠ পদ বের করতে দিয়েছে। এখান থেকে বললো যে আমাদের ষষ্ঠ পদটি বের করে দেখাও।
যেমন 45তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল যে এই ধারাটির পঞ্চম পদ কত। এই ঠিক একই উদ্দীপক থেকে এই খ প্রশ্নটা 45তম বিসিএসে এসেছে। কেমন, এটা আমরা করব। আগে আমরা একে একে যাই। তাহলে প্রথমে আসি হচ্ছে আমরা বড়টা ছোটো করে দিই, ওয়েট, পাশে দিয়ে দিলাম। তাহলে প্রথমটায় আসি যে ধারাটির ষষ্ঠ পদ কত। ষষ্ঠ পদ মানে কি, এখানে এন এর মান হচ্ছে 6, তাই তো। আর এই ধারা থেকে আমরা এ কি জানি, এ হচ্ছে প্রথম পদ মানে 1/√3। আর এখানে আর এর মান আমরা কি জানি, আর এর মান হচ্ছে -1/1/√3। এটা করলে কি হয়, উল্টাই দিলে -√3। তাহলে এখানে আর এর মান হচ্ছে -√3, ঠিক আছে। তাহলে এটার আমরা এখন জানি কি জানি, যে কোনো একটা ধারা যদি আমাদের এনতম পদ বের করতে দেয়, তাহলে এনতম পদের সূত্রটা কি, a r⁻n-1। তাহলে এখানে এ এর মান কত, এ এর মান হচ্ছে 1/√3। আর এর মান কত আমরা বের করলাম একটু আগে, -√3। এন এর মান কত, এখানে 6 বলে দিয়েছে, -1। এটাকে যদি আমরা করি আমাদের আনসার হয়ে যাবে তাহলে 1/√3, আর এইখানে হচ্ছে -√3⁵, তার মানে -√3কে আমরা 5 বার লিখবো। কেমন, তাহলে -√3কে আমরা 5 বার যদি লিখি, -√3 -√3 -√3 -√3, প্রত্যেকবার ইন্টু আছে। কেমন, তাহলে 1 2 3 4, আর একবার √3 যদি লিখি তাহলে কত হয়, এই √3 হচ্ছে 3, আর √3 3, তাহলে হচ্ছে 3 3 9, তাহলে 1/√3 ইন্টু -9√3 হচ্ছে। কেমন, 9√3। এখন এই √3 কেটে যায়, থাকে কি -9, তাহলে আনসার হচ্ছে -9। তাহলে এইটার ষষ্ঠ পদ হবে হচ্ছে -9। বোঝা গেল, তাহলে এটা বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন কি, এইটা আমাদের 45তম বিসিএসে প্রশ্ন এসেছে যে এই ধারাটির আমাদের পঞ্চম পদ কত। পঞ্চম পদ কত, পঞ্চম পদ আমরা তবে একইভাবে বের করে ফেলবো। আমরা ষষ্ঠ পদ যেহেতু বের করতে পেরেছি, পঞ্চম পদ আমরা বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমরা করলাম না। এখন তারপরে দেখুন একটা প্রশ্ন আমি লিখে দিয়েছি, এটা কোথাও আসেনি আর কি, আমি এমনি লিখেছি যে ধারাটির প্রথম 5 পদের সমষ্টি কত। এইভাবে যদি প্রশ্নটা করে প্রথম 5 পদের সমষ্টি কত, তাহলে সমষ্টির সূত্র আমরা কি জানি, এখানে আমরা দেখব আর কত। এখন এখানে খেয়াল করুন, আর এর মান কি 1 থেকে কম না বেশি, 1 থেকে কম। আর এর মান যদি 1 থেকে কম হয় তাহলে প্রথম সূত্রটা খাটবে, মানে আমাদের 1 আগে লেখা রাখবে। তাহলে এখানে সূত্রটা হবে সমষ্টির a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এই সূত্রে যদি আমরা বসাই হয়ে যাবে আনসারটা। এখন আমরা একটু করার চেষ্টা করি। কেমন, একটা বেস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এ এর মান এখানে কত ছিল, এ এর মান হচ্ছে 1/√3, আমরা 1 দিলাম। আর এর মান আমরা কত বলেছি, আর এর মান আমরা বলেছি হচ্ছে -√3 কত হবে, পঞ্চম পদ বলেছে মানে 5 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই, আমরা এখানে 1 লিখে দিব। আর এর মান কি -√3। এটাকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটাকে নিচে নামায় দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি 1 -√3⁵ করলে কত হয়, -9√3। তাহলে -9√3 আর এখানে মাইনাস আছে, তাহলে +9√3 হবে, ডিভাইডেড বাই √3 থেকে যাবে 1 + √3। এরকম একটা জটিল আনসার আসবে আমাদের। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে, এটাই আমাদের আনসার। বোঝা গেল। আচ্ছা, তাহলে আমাদের সমষ্টি শেষ। এখন আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস আমাদের বের করতে বলতে পারে, সেটা হচ্ছে অসীমতক সমষ্টি কত। অসীমতক সমষ্টি তারই থাকবে যেখানে আমাদের একটা গুণোত্তর ধরা হবে এবং যেখানে আমাদের আর এর মান হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে এটার কি অসীমতক সমষ্টি থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অসীমতক সমষ্টি যদি থাকেও তাহলে সেটা কত হবে। আল্লাহু আকবার। এখানে আর এর মান আমরা বের করেছিলাম, আর এর মান এসেছিল -3। এখন বলুন যে এই -3 প্রকৃত ভগ্নাংশের ভিতরে পড়ে কিনা, না, তাই না।
কিন্তু এখানে যেটা -3 যদি রুট ওভার করি তাহলে 1 পয়েন্ট সামথিং আসে, কেমন? এটা তো একে তো প্রকৃত ভগ্নাংশের ভিতরে পড়ে না। আরেকটা হচ্ছে আরেকটা সূত্র হয়তো আমরা বলতে ভুলে গেছি, যদি আমাদের -1 থেকে কোনো একটা সংখ্যা বড় হয় আর 1 থেকে ছোটো হয় তাহলে সেখানে অসীমতক সমষ্টি থাকার সম্ভাবনা থাকে, কিন্তু এটা যেহেতু -1 থেকে অনেক বড়, মানে অনেক ছোটো, সেই ক্ষেত্রে এখানে অসীমতক সমষ্টি থাকবে না, কেমন? সুতরাং এই ধারাটি অসীমতক সমষ্টি নেই। কিন্তু পরবর্তীতে আমরা কয়েকটা উদাহরণ আছে সেইখান থেকে আমরা দেখে নেব সেইগুলোর অসীমতক সমষ্টি আমরা পাই কিনা। ঠিক আছে, আপাতত এখানে বাদ দিলাম। এখন আসুন তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। তাহলে প্র্যাকটিসে যদি আসি, প্রথমে দেখুন এই প্রশ্নটা দেওয়া আছে, এই ধারাটির কোন পদ 8√2 হবে? তাহলে আমরা ধরি n তম পদ 8√2 হবে। তার আগে আমরা বের করি এখানে এ কত, এ হচ্ছে 1/√2, এখানে আর কত, আর হচ্ছে 1/√2, তার মানে আর হচ্ছে √2। ঠিক আছে, এখন এখানে বলছে কততম পদের মান 8√2 হবে। আমরা মনে করি n তম পদের মান 8√2 হবে, তাহলে 8√2 ইন্টু n তম পদের মান কত, এ আর টু দি পাওয়ার n-1, তাহলে এ কত, এ হচ্ছে এখানে 1/√2 ইন্টু আর কত, √2, n-1 কত, এই মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, বা এখানে কি করা যায়, এটা কিছু করা যাচ্ছে না। √2কে যদি এদিকে নিয়ে আসি তাহলে লেখা যায় √2 টু দি পাওয়ার n-1 সমান √2 গুণ করলে 2, 8 দুগুণে 16, বা আমরা কি লিখতে পারি, √2 টু দি পাওয়ার n-1 সমান 16। 16কে কত √2 দিয়ে লেখা যায়, 16কে 32টা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়ায় √16, একবারে করে দিলাম, কেমন? √16কে যদি স্কোয়ার করি তাও তো হচ্ছে না, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। আচ্ছা, এইভাবে করতে আমাদের একটু ক্যালকুলেশন করতে সময় লাগবে, আমরা রিটেনে এইভাবে করতে পারি, কিন্তু আমার মনে হয় শর্টকাট নিয়মে যাওয়া উচিত আমাদের তাহলে, কেমন? এখান থেকে বের করা যাবে, আমাদের √2 এর পাওয়ার দিয়ে বের করতে হবে আর কি, কিন্তু এটা আমাদের জন্য অনেক হেক্টিক হয়ে যাবে। তো এখান থেকে করা যাবে, আমরা যদি √2টা বের করতে পারি তাহলে 16 যদি করি তাহলে √16 করলে কত হয়, 4 হয়, তাই না? 4 হয়, 4-এর আবার রুট করলে 2 হয়, তাহলে অর্ধেক অর্ধেক। তাহলে কতগুলো √2 করলে আমরা 16 দেখি, 2, 3, 4, 5, 6, 2, 2, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 16 গুণ √2 গুণ √2। তাহলে খেয়াল করে দেখুন, 2, 2, 2, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। √2 দি পাওয়ার যদি 8 দিই আমরা, কেমন? √2 দি পাওয়ার 8 দিলে হচ্ছে আমাদের এই 16 হয়, তাহলে √2 দি পাওয়ার 8 আমরা করে দিই। এইখান থেকে যদি আমরা করি তাহলে √2 দি পাওয়ার 8-এর মান হয়, তাহলে আমরা উভয় দিকে √2 আছে তুলে দিতে পারি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে n-1 সমান 8, অতএব n সমান হচ্ছে 9। তাহলে নবম পদের মান হচ্ছে আমাদের 8√2। ঠিক আছে, এইটাই আনসার। এখন এটাতে রিটেন নিয়মে করার অনেক সময় লাগছে, তাই না? একটু সময় লাগবে আসলে। এখন রিটেন নিয়মে এত সময় ধরে যদি আপনার করতে মন না চাই, বা আপনার কাছে মনে হয় যে এমসিকিউতে তোর সময় থাকবে না, এটা 39তম বিশেষ বিসিএসে আসছিল, সেক্ষেত্রে আপনি কী করবেন, যে এই যে আমাদের এই পদ মানে সাধারণ অনুপাতকে আমাদের এই √2 এর সাথে গুণ করতে করতে চলে যেতে হবে যতক্ষণ না হচ্ছে আমাদের 8√2 আসবে, কেমন? এখন আমরা যদি গুণ করতে করতে চলে যাই, খেয়াল করুন আমাদের তৃতীয় পদ হচ্ছে √2, এর সাথে আমরা √2 গুণ করলে কত হয়, 2 হয়, আবার √2 গুণ করলে কত হয়, 2√2 হয়, আবার √2 গুণ করলে কত হয়, 4 হয়, আবার √2 গুণ করলে কত হয়, 4 √2, আবার √2 গুণ করলে কত হয়, 8 হয়,
আবার √2 গুণ করলে কত হয় 8√2 হয়। তার মানে তৃতীয় পদ তো আমাদের পেয়ে গেছি, তারপরে চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে নবম পদ হচ্ছে আমাদের 8√2 হবে। ঠিক আছে, এভাবে আমরা গুণ করে বের করে ফেলতে পারি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এমসিকিউতে আসলে গুণ করে বের করে ফেলেন, আর না হলে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আরেকটা প্রশ্ন আমরা দেখি, যে এই প্রশ্নে বলা আছে যে আমাদের পৌনঃপুনিকের অঙ্ক, যে 0.523, যেখানে 5 আর 3 এর উপরে পৌনঃপুনিক আছে, এখানে গুণোত্তর ধারার সমীকরণের অনুপাত কত? তাহলে এটাকে যদি আমরা এখন গুণোত্তর ধারায় প্রকাশ করি, তাহলে কি লেখা যাবে? তাহলে এটা আমরা লিখতে পারি 0.523, এটাকে আমরা লিখতে পারি 0.523, 523, 523, 523, এভাবে চলতেই থাকবে, তাই না? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কি না, 0.523 প্লাস 0.3টা সংখ্যা নিয়েছি, তাহলে 0.00523। আবার এটাকে আমরা যদি 6 সংখ্যা নিই, 0.000000523 ডট দিয়ে দিতে পারি, তাহলে এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেল। এখন এটা আমরা কি বের করতে বলছে? সাধারণ অনুপাত বের করতে বলছে। সাধারণ অনুপাত আমরা কি জানি? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 0.0000523 ডিভাইডেড বাই 0.523। এটা যদি করি আমাদের কত হচ্ছে? 0.001। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ইজি। এখন আরেকটা প্রশ্ন মনে করেন, এটা 40তম বিসিএসে এসেছিল, যে 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? ঠিক আছে, 18 এবং 72-এর গুণোত্তর গড় কত? গুণোত্তর গড় মানে এখানে হচ্ছে আমাদের যে মানে প্রথম পদ আর এই সাধারণ অনুপদের 18তম পদ আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করে দেখি, তাহলে আমাদের এইখানে প্রথম পদটা কত? প্রথম পদটা আমরা ধরে নিলাম এ, তাহলে এ সমান হচ্ছে 18। এখন দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, সেটা 72। এখন আমরা এখান থেকে যদি আর স্কোয়ারের মান বের করি, তাহলে 72/a, বা আর স্কোয়ার যদি বের করি, তাহলে 72/a এর মান হচ্ছে 18, বা আর স্কোয়ার সমান কত আসছে? 8 আসছে। অতএব আর সমান 4 আসছে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারি? 2। অতএব গুণোত্তর গড় কত হচ্ছে? এ আর হচ্ছে আপনার 18 গুণ 2 মানে 36। বোঝা গেছে কি? বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাই না? আমি বুঝে দিচ্ছি ছোটো করে। এটা 40তম বিসিএসের একটা প্রশ্ন, বেশ ঠিকই প্রশ্ন ছিল। গুণোত্তর গড় মানে এখানে 3টা পদ বের করতে হবে, কেমন? যার প্রথম পদটা 18 হবে, দ্বিতীয় পদটা 72 হবে, আর মাঝখানের যেই পদটা, এই ধরুন একটা ধারায় 3টা পদ আছে, 3টা পদের ভিতরে মাঝখানের যেটা আছে, এই মাঝের পদটাকে বলা হয় বাকি 2টা ধারার গুণোত্তর গড়, গুণোত্তর ধারার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো ধারার প্রথম পদ কি হয়? এ হয়, দ্বিতীয় পদ কি হয়? এ আর হয়, তৃতীয় পদ কি হয়? এ আর স্কোয়ার হয়, যদি গুণোত্তর ধারা হয়। এভাবে চলতে থাকে। তাহলে এখানে যদি 3টা পদ আছে, এই 3টা পদ এরকম 3টা। এখন এখানে প্রথম পদটা দেওয়া আছে হচ্ছে 18, দ্বিতীয় পদ দেওয়া আছে হচ্ছে 72। এখন আমাদের গুণোত্তর গড়, তার মানে মধ্যপদটা বের করতে হবে। মধ্যপদ বা গুণোত্তর গড় বা এ আর বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি আর এর মান বের করে। তাহলে আর এর মান যদি বের করি, তাহলে এ আর বের করা যাবে। তাহলে এ আর হচ্ছে 36, এটা হচ্ছে গুণোত্তর গড়। বুঝতে পেরেছি? এটাই জাস্ট। এখন আসুন এই প্রশ্নটা, এইখান থেকে বলছে এখানে এনতম পদের সমষ্টিগত হবে। তো এটা আমরা সাধারণ নিয়মে বের করে ফেলতে পারি, যে এইখানে আমাদের এ এর মান কত? এ এর মান 1। আমাদের আর এর মান কত? আর এর মান হচ্ছে -1/1, মানে হচ্ছে -1। এখানে আর এর মান কি? আর এর মান কি 1 থেকে, মানে আর এর মান 1 থেকে ছোট না বড়? বড়, তাই না? তাহলে এখানে আমরা কি করব? আমরা 1 এর মানটা আগে লিখব। মডুলাস করে দিতে হবে, কেমন? মডুলাস। তাহলে মডুলাস করলে, মানে যদি আমরা -1কে মডুলাস করি, সেটা 1 হয়, তাই না? তাহলে আর এমন বড় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অসীমটক সমষ্টিগত হবে। আমরা 1কে আগে লিখবো, যেহেতু 1 বড় হচ্ছে, r⁴ ডিভাইডেড বাই 1 - r। তাহলে এখানে আমাদের a এর মান তো 1 আমরা জানি, 1, আর r এর মান হচ্ছে -1, r⁴, ঠিক আছে, -1 - -1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি দাঁড়ায়? 1 - -1
এটা থেকে যায় টু দি পাওয়ার n ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1 আর মাইনাস মাইনাসে +1, তাহলে 2। তাহলে আনসারটা হয় 1 -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, এটাই আনসার। ঠিক আছে, এটাই আনসার। এখন আসুন অসীমতক সমষ্টি, যেটা বললাম যে ওইটার ক্ষেত্রে হচ্ছিল না, বাকি কয়েকটা আমরা উদাহরণ দেখব সেগুলোর অসীমতক সমষ্টি বের করা সম্ভব কিনা। যেমন 44তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে, যে এখানে অসীমতক সমষ্টি আছে কিনা বলো, যদি থাকে তাহলে সেটা বের করো। তাহলে অসীমতক সমষ্টি থাকবে কখন, যখন আমরা আর এর মানটা বের করতে পারবো তখন। তাহলে এখানে বের করলাম, আর এর মান এখানে কত হচ্ছে, আর এর মান হচ্ছে 1/6 ডিভাইডেড বাই 4/1 -1/6, কেমন? তাহলে হচ্ছে 2 দিয়ে কাটলে 2/3, তাহলে -2/3। খেয়াল করে দেখুন এখানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তাই না? 2 পরে আছে 3 মিনিটস, মানে হর বড় মানে কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যদি হয়, আমি বলেছিলাম কি অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি যদি আমরা বের করি এখন, তাহলে কি হবে, a/1 - r। তাহলে a কত, a হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 1 মানে তো 1, আর r এর মান হচ্ছে এখানে -2/3, তার মানে +2/3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, 1/4 ইন্টু 3 উপরে চলে যায়, 3 দুগুণে 5, তাহলে কত হয় 3/20। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটা অসীমতক সমষ্টি আছে এবং সেটা এত। আশা করি বোঝাতে পেরেছি। এখন আরও একটা প্রশ্ন, এটা 41তম বিসিএসে এসেছে, যে এত 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 ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত। তার মানে এখানে অসীমতক সমষ্টি চেয়েছে। এখন অসীমতক সমষ্টি আগে আছে কিনা সেটা আমরা বের করি। এটা আমরা প্রথমে দেখি, প্রথম পদ a সমান এত, r সমান 0.0012 ডিভাইডেড বাই 0.12, তার মানে আমাদের যেটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত সেটা হচ্ছে 0.01। তাহলে এটা হচ্ছে 1 থেকে ছোটো, প্রথম কথা। তার মানে 1 থেকে ছোটো, যেহেতু এটা কোনো কী হবে, 1 থেকে ছোটো থাকা মানে কি, এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ যদি হয়, তার মানে এটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি থাকবে। তাহলে অসীমতক সমষ্টি যদি থাকে সেটা কত হবে, s ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 - r। তাহলে a তো আমরা কত দেখলাম, 0.12 ডিভাইডেড বাই 1 মাইনাস আমাদের এখানে 0.01। তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়, আমাদের 0.12 ডিভাইডেড বাই 0.99, এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে 12/99। ঠিক আছে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 হয় আর 33 হয়। তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখন একটা মজাদার অঙ্ক, যেটা প্রায় কোনোদিন আসতে দেখা যায়নি আসলে, কিন্তু এটা আসার মতো একটা মজাদার অঙ্ক। সেটা হচ্ছে এরকম একটা ধারা দিয়ে দেবে আপনাকে, 5 + 5 + 5 এভাবে বাড়তে থাকবে, কেমন? এই টাইপের ধারা যদি আসে, এগুলোর আমরা সমষ্টি কী করে করব? এগুলো সমষ্টি করার শর্টকাট, এ যদি প্রথম পদ হয় তাহলে n-তম পদ পর্যন্ত সমষ্টি কত হবে, তার একটা শর্টকাট সূত্র হচ্ছে, এই টাইপের আসলেই লিখে দিবেন যে a/9 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 10 - 1, তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন, ক্লোজ করে -n। এইটা হচ্ছে এদের সূত্র। ঠিক আছে, তাহলে এইটা যদি এখন বসাই দিই তাহলে উত্তর কী হবে, আমার এর মান কত জানি, এর মান এখানে 5 আছে, ডিভাইডেড বাই 9, এর মান তো এখানে দেওয়া নেই, তার মানে আমরা বসাই দিলাম, এখানে হচ্ছে আমাদের কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 9 গেল -n। এটাকেই যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে দাঁড়ায় হচ্ছে এটাকে বাইরে নিয়ে আসতে পারি, কেমন? বাইরে নিয়ে আসলে আরও আমার মনে হয় ভালো হবে। তাহলে বাইরে যদি নিয়ে চলে আসি তাহলে এখানে হচ্ছে বড় ব্র্যাকেট দিয়ে লিখি 10 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 9 -n, এইভাবে লেখা যায়। বা এটাকে যদি ক্যালকুলেশন করে লিখি আর একটু সুন্দর করে, তাহলে আমরা লিখতে পারি 5 × 10 = 50 হয়, তাই তো? তাহলে 50
ডিভাইডেড বাই 9 9 81, এর সাথে আমরা 10⁻n−1 গুণ করে দিলাম, মাইনাস এর সাথে 5/n গুণ করে দিলাম, 5n - 9। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এরকমই এক্স্যাক্টলি পরে একই প্রশ্ন আছে, জাস্ট এখানে এর জায়গায় এখানে 5 ছিল, আর এখানে এর জায়গায় 7 দিয়ে দেবো, দিয়ে একই আনসার আসবে, ঠিক আছে? তাহলে এটা আসতে পারে। এখন কয়েকটি বিশেষ ধারা আমরা দেখি, যে ধরুন আপনার কাছে এরকম একটা ধারা দেওয়া হয়েছে, এরকম একটা ধারা দিয়ে বলা হলো যে আপনার শূন্যস্থানে যেই সংখ্যাটা, এই সংখ্যাটা কত হবে, আপনি কী করে বের করবেন? এখানে আমাদের রিলেশনশিপটা খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখুন, আমরা যদি 80, 96 এখানে যাই থাকুক, পরে 128 সংখ্যাগুলোকে লিখি, তাহলে খেয়াল করে দেখুন যে 80 আর 96 এর ভিতরে যদি ডিফারেন্স করি কত হয়? 16, ঠিক আছে? এখন আমরা ধরে নিলাম, অ্যাজাম্পশন করে নিলাম যে পরের সংখ্যাটা 16 যোগ করলে হয়তো হতে পারে। তাহলে এটার সাথে যদি 96 সাথে আমরা 112 যোগ করি, তাহলে কত হবে? 16 ডিফারেন্স হবে। আর এই 112 সাথে যদি 16 যোগ করি 128 হবে। তার মানে কি এই শূন্যস্থানে সংখ্যাটা হচ্ছে 112। আর আমরা রিলেশনশিপটা কী বের করলাম, যে এখানে 16 16 করে বাড়ছে, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করতে হয় আর কি। যেমন আপনার কাছে একটা প্রশ্ন দেওয়া হলো যে কোনো সমান্তর প্রগমন মানে কি? প্রগমন মানে হচ্ছে ওই অনুক্রম, ঠিক আছে? দুটি সংখ্যা যদি 5 আর 17 হয়, তবে তৃতীয় সংখ্যা কত? আমি এটা 5 আর 17 লিখে ফেলবো। তাহলে 5 লিখলাম, 17 লিখলাম, তৃতীয় সংখ্যা আমাদের কাছে জানতে চাইছে। প্রথমে আমরা কী করতে পারি? আমরা সম্পর্ক খুঁজে বের করবো। তাহলে প্রথমে আমরা সমান্তরের কথা চিন্তা করব। তাহলে 5 থেকে যদি 17 বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 12 হয়। তাহলে আমরা পরেরটায় 12 যোগ করে দিতে পারি। তাহলে 12 যদি যোগ করি, 17 আর 12 কত হবে? 29। তাহলে পরের সংখ্যা 29। বোঝা গেল? আর যদি এরকম রিলেশন না পাই, তাহলে অন্যভাবে আমরা চিন্তা করব। এখন মনে করুন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা 43তম বিসিএসে এসেছে, যে 1 2 4 7 11 এই সংখ্যাগুলি যদি থাকে, তাহলে এর ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে একটা জিনিস খেয়াল করুন, 1 থেকে 2 থেকে 1 যদি বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 1 হয়। আবার 4 থেকে 2 যদি বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 2 হয়। আবার 7 থেকে 4 যদি বিয়োগ করি, বিয়োগফল 3 হয়। আবার 11 থেকে 7 যদি বিয়োগ করি, বিয়োগফল 4 হয়। খেয়াল করে দেখুন, আমাদের বিয়োগফল প্রত্যেকবার 1 1 1 করে বাড়ছে। তার মানে পরের বিয়োগফল কত হবে? নিশ্চয় 5 হবে। তাহলে 5 আমরা যোগ করে দেবো। তাহলে 11 আর 5 কত হয়? 16। তাহলে এখানে আনসার হবে 16। এটা 45তম বিসিএসের একটা প্রশ্ন। তারপরে এটার কথা চিন্তা করুন, যে এটা 3 5 8, তারপরে কত লেখা আছে? 3 5 8 13, 13 21, এইভাবে কতগুলো সংখ্যা আমাদের পাশাপাশি দেওয়া আছে, এবং এখানে বলা হয়েছে যে অনুক্রমের পরবর্তী সংখ্যাটা কত হবে। এখন এটা আমরা বের করি। খেয়াল করে দেখুন, 5 থেকে যদি 3 আমরা বিয়োগ করি, তাহলে কত হয়? 2 হয়। আবার 8 থেকে যদি 5 বিয়োগ করি, কত হয়? 3 হয়। আবার 8 থেকে যদি 5 থেকে 3, হ্যাঁ ঠিক আছে। তারপরে 13 থেকে যদি 8 বিয়োগ করি, কত হয়? আমরা জানি 8 5 13, তাহলে 5 হচ্ছে। আবার 21 থেকে যদি 13 বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? 21 থেকে 13 বিয়োগ করলে বিয়োগফল আসছে হচ্ছে আমাদের বিয়োগফল আসে হচ্ছে কত? 7 7 হলে হচ্ছে 10, 8 হচ্ছে। ধারাটা কি ভুল আছে? উল্টাপাল্টা ধারা তো হওয়ার কথা না। টাইপিং মিস্টেক করতে পারি, কেমন? তাও আরেকবার আমি দেখি। এখানে প্রথমবার হচ্ছে 1 বেড়েছে, দ্বিতীয়বার 2 বেড়েছে, তৃতীয়বার 3 বেড়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, কেমন? তাহলে এই ধারাটার ক্ষেত্রে খেয়াল করুন, একটু ট্রিকি ধারা, যে এখানে খেয়াল করুন যেই ধারাটা দেওয়া আছে, এই ধারাটায় প্রত্যেকবার হচ্ছে আমাদের প্রথমবার 2, দ্বিতীয়বার বিয়োগফল হচ্ছে 3, চতুর্থবার 5, পরের বার 8। খেয়াল করে দেখুন, প্রত্যেকবার হচ্ছে আমাদের 2 2 2 2 করে বাড়ছে, তাই না? যেমন 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে আবার 2 যোগ করলে 5, 5 এর সাথে আবার 3 যোগ করলে 8। তাহলে 8 এর সাথে এখন আমরা কী যোগ করব? আমরা 4 যোগ করব। 4 যোগ করলে কত হবে? 8 আর 4 12। এই 12-র সাথে এবার 21 যোগ করব, যা হবে সেটা হচ্ছে পরের ধারা। তাহলে 12 আর 21 কত হয়? 33। তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 33। বোঝা গেল? ট্রিকি ছিল এটা, কিন্তু মজাদার। তারপরে আরেকটা দেখুন, এই প্রশ্নটা আসতে পারে, এটা হচ্ছে 24তম বিসিএসের একটা প্রশ্ন,
যে কোনো একটা প্রশ্ন আপনার কাছে দেওয়া আছে যে 9, 36, 81, 144 বলা হচ্ছে পরবর্তী ধারাটি কত। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন যে 9কে যদি আমরা 3-এর স্কোয়ার করে লিখতে পারি, তারপরে এটাকে আমরা 6-এর স্কোয়ার করি, এটাকে 9-এর স্কোয়ার করি, এটাকে 12-এর স্কোয়ার করি, খেয়াল করুন আমাদের যেই স্কোয়ারের সংখ্যাটা মানে বেসটা প্রত্যেকবার বাড়ছে। প্রথমে 3 ছিল, 6 ছিল, 9 ছিল, 12 ছিল, তাহলে পরের বার কী হবে, 3 করে বাড়ছে যেহেতু 15 হবে, তাহলে 15-এর স্কোয়ার করলে কত হয়, 15-এর স্কোয়ার করলে 2 to 5, তাহলে 2 to 5 হবে হচ্ছে এর আনসার। ঠিক আছে, গেল। তারপরে এখানে বলা হয়েছে যে এত সমান্তর অনুক্রমে থাকে, তবে পি আর কিউ এর মান কত, সমান্তর অনুক্রমে বলেছে, কেমন। তাহলে এটা অনেক বড় অঙ্ক হবে তো রে ভাই, অনেক বড় অঙ্ক হবে, বের করা যাবে, কেমন। এখানে প্রথম পদ কি, প্রথম পদ -5, আর এখানে যদি সাধারণ অন্তর বের করি, সাধারণ অন্তর হচ্ছে p+5, ঠিক আছে, একবার হচ্ছে, আরেকবার p-q হচ্ছে, আরেকবার q-16 হচ্ছে। আচ্ছা, এটা অনেক বড় অঙ্ক হবে, কেমন, রিটেন টাইপের একটা অঙ্ক। এইটা 44তম বিসিএসে এসেছিলো অপশন দিয়ে, কেমন। তো এখানে এত বড় অঙ্ক এমসিকিউতে করাচ্ছে, আমার মনে হয় এটা অপশন টেস্টিং বেটার হবে। তাহলে আমি অপশনগুলো একটু দেখে আপনাদেরকে বলে দিই, তারপরে আমি করে দিচ্ছি এটা, কেমন। এ যদি রিটেন করতে যাই অনেক সময় লাগবে। হ্যাঁ, পেয়েছি। এটার অপশনগুলো ছিল, এতে ছিল হচ্ছে -2, 9, বিতে মানে খতে ছিল হচ্ছে 2, 9, গতে ছিল হচ্ছে -2, -9, আর ঘতে ছিল হচ্ছে 2, -9। আমরা অপশন টেস্টিং করব, অপশনগুলো টেস্ট করে করে বসাই দিব, কেমন। তো সবগুলো বসালে যদি যেটার সাথে উত্তর মিলবে সেটা আমরা বসাবো। তাহলে প্রথমে কি আছে, -2, 9, আমরা বসে দেখি। তাহলে -5, -2, 9, 16 কোনো রিলেশনশিপ পাওয়া যায় কিনা দেখেন। তাহলে রিলেশনশিপ যদি পাওয়া যায় ভালো, না হলে ভালো না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা ডিফারেন্সটা দেখব। আমরা -2 থেকে, যদি সমান্তর ধারা বলছে, আমরা সাধারণ অন্তর বের করে দেখতে পারি। তাহলে -2 থেকে -5 বিয়োগ করলে কত হয়, 3 হয়। আর 9 থেকে -2 বিয়োগ করলে 9 আর 2 11 হয়, সম্ভব না। তাহলে এটা 1 নম্বর অপশন হবে না, তাহলে প্রথম অপশন ক্রস। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে কি, যদি বসাই দিই, তাহলে -5, 2, 9, 16। এইখানে আমরা করে দেখি যে 2 থেকে যদি আমরা -5 বিয়োগ করি তাহলে কত হয়, 2 - 5 মানে 7, 2, 9 থেকে 7। আচ্ছা, 2 নম্বর অপশন ঠিক হচ্ছে, কেমন, প্রত্যেকবার অন্তর হচ্ছে 7 থাকছে। তাহলে অপশন টেস্টিং করে এভাবে আমরা বের করে ফেলতে পারবো। আর যদি রিটেনে আসে তাহলে রিটেন টাইপে আমরা করবো ক্যালকুলেশন করে, ঠিক আছে। তাহলে এটাই ছিল মোটামুটি আজকের মতো। আমি আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।